তাহলে আমরা এখন কেএসপি আর কেআইবির মধ্যে পার্থক্যটা বোঝার জন্য আমরা একটা ম্যাথ করব, কারণ ম্যাথ না করে আসলে কেএসপি আর কেআইবির মধ্যে পার্থক্যটা বোঝা সম্ভব না। আসলে আমি আগেই বলেছি, কোনো একটা সলিউশনের যদি কেআইবি বেশি হয়, কেআইবি বেশি হওয়া মানে এই সলিউশনটা আসলে কি না, সম্পৃক্ত না, মানে স্যাচুরেটেড না। তো আমরা জানি কোনো একটা দ্রবণ যখন স্যাচুরেটেড হয় তখন সেখানে কি থাকে, মানে যতটুকু দ্রব বা সলিউট মিশানো পসিবল ঠিক ততটুকুই থাকে, তার থেকে বেশি থাকে না, তাই না? এবং যতটুকু দ্রব আমরা মেশাই তার সবটুকু কি আসলে এই দ্রবণ বা সলিউশনে কি থাকে, মিশ্রিত অবস্থায় থাকে। এখন যদি আমরা বেশি দিয়ে দিই তাহলে কি হয়, এই নিচে কি হবে, প্রেসিপিটেট পড়বে। আর তখনই তার কেআইপিটা কি হয়ে যাবে, কেএসপি থেকে বড় হয়ে যাবে। আর কেআইপি কেএসপি থেকে বড় হওয়া মানে এই দ্রবণে মানে সলিউশনে সলিউটের পরিমাণ কি আছে, বেশি আছে মানে হচ্ছে যতটুকু হলে সে কি হতো, স্যাচুরেটেড হতো, তার থেকে কি আছে, বেশি আছে। তো এই জন্য আমাকে কী করা লাগবে, একটা সলিউশনের কেএসপি আর কে বের করতে হবে। যদি কেআইপি কেএসপি থেকে বেশি হয় তাহলে প্রেসিপিটেট পড়বে, আর না হলে পড়বে না। সমান হলেও কি আসলে পড়বে না, কিন্তু সমান হলে দ্রবণটা কি, সমান হলে দ্রবণটা বা সলিউশনটা হচ্ছে সম্পৃক্ত, মানে হচ্ছে স্যাচুরেটেড। তো আমরা এখন একটা ম্যাথ করব। এখানে দেওয়া আছে দুইটা সলিউশন। একটা সলিউশনে বলা আছে 10 ml 0.25 মোলার FeCl3 এই সলিউশনে, আর এই সলিউশনে হচ্ছে 1 ml 0.5 মোলার কি NH4OH। এখন বলা হচ্ছে প্রেসিপিটেট পড়বে নাকি পড়বে না। আমরা যদি মিক্সড করি এই দুটাকে যদি আমরা একসাথে কি করি, একসাথে এনে একটা মিক্সচার বানাই, ধরো এখানে একটা মিক্সচার বানালাম একসাথে এনে, তাহলে সেই মিক্সচারে প্রেসিপিটেট পড়বে নাকি পড়বে না, এদের দুজনের মিক্সচারে আর কি। আচ্ছা, তোমাকে দেওয়া আছে কেএসপি অফ FeOH3, ক্লিয়ার? তো তার কেএসপি ফর্মুলাটা আমি একটু বের করি, যদিও লাগবে না, আমি একটা জিনিস বোঝানোর জন্য বের করব। FeOH3 তার জন্য কি হবে, যদি আমরা তার কেএসপি বের করতে চাই তাহলে Fe3 প্লাস OH মাইনাস সামনে 3 হবে। তো ওর ঘনমাত্রা, যদি ওর ঘনমাত্রা কি হয়, S হয়, তাহলে ওরও S হবে, ওর হবে কত, 3S। তো কেএসপি ইকুয়াল টু হবে হচ্ছে S ইন্টু 3S উপরে কিউব, মানে 27 কত, 4। এটা হচ্ছে আমার FeOH3 এর কি কেএসপি। এখন একটা জিনিস আমাদের বুঝতে হবে, FeOH3 এর কেএসপি কেন দেওয়া আছে, কারণ হচ্ছে এই সলিউশনে যদি প্রেসিপিটেট পড়ে তাহলে FeOH3 এরই পড়বে, এই জন্যই তার কেএসপিটা দেওয়া আছে আর কি। তো অনেক ম্যাথে তোমাদের কেএসপি দেওয়া থাকবে না, বের করে নিতে হতে পারে, কারণ ম্যাথের 3 আর 4 দুইটা পার্ট থাকে না। তো 3 নম্বর পার্টে হয়তো তার কেএসপিটা বের করে নিতে হবে। এখন এই ম্যাথের প্রথম কাজ হচ্ছে এই যে দুটো সলিউশন এদের একটা রিঅ্যাকশন লেখা। কীরকম, আমি লিখবো হচ্ছে FeCl3 প্লাস NH4OH। এখন এখান থেকে কী তৈরি হবে, এখান থেকে অবশ্যই FeOH3 তৈরি হবে। কেন, কারণ তারই তো প্রেসিপিটেট পড়বে যদি পড়ে আর কি, FeOH3, কারণ এই যে Fe আর এই যে OH দুটা মিলে FeOH3, তো রিঅ্যাকশন পারতে হবে আসলে। এখানে Feর জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার হচ্ছে 3, সো এখানে 3 হবে, আর OH এর হচ্ছে 1 প্লাস NH4Cl, ক্লিয়ার? কারণ NH4 এর জারণ সংখ্যা কত, অক্সিডেশন নাম্বার হচ্ছে 1, আর Cl এর কত, 1, তাহলে NH4Cl হবে। তো এখানে NH4Cl3 দিলে হবে না, এখানে Cl3 হয়েছে কেন, কারণ Fe এর জারণ সংখ্যা এখানে 3, ক্লিয়ার? এগুলো জানতে হবে কিন্তু, বেসিক ক্লাস 9-10 ছিল তোমাদের। তো NH4Cl। এখন যদি এটাকে একটু সমতা করো তাহলে কি হবে, আমাকে যেটা করতে হবে, যদিও এখানে সমতা করার কোনো দরকার নাই আসলে, কারণ আমাদের এখান থেকে জাস্ট এটা যে উৎপন্ন হবে এটা জানতে পারলেই হলো আর কি, ক্লিয়ার? তো যদিও সমতা করতে চাও দিতে পারো, যেহেতু এখানে ক্লোরিন 3টা, এখানে ক্লোরিন 3টা দাও, আর এখানে 3 দাও, তাহলে আমাদের সমতা হয়ে গেল আর কি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে কি হয়, NH4Cl তৈরি হচ্ছে, আর কি তৈরি হচ্ছে, FeOH3 তৈরি হচ্ছে। মানে যদি প্রেসিপিটেট পড়ে হয় এটার পড়বে, নয় কি পড়বে, এটার পড়বে। এখন আমার কেএসপি দেওয়া আছে কোনটার, FeOH3। যদি কেএসপি দেওয়া থাকতো এইটার, তাহলে আমরা এটাকে নিয়ে কাজ করতাম। যেহেতু কেএসপি দেওয়া আছে ওর, তাহলে আমাদের ওকে নিয়ে কাজ করতে হবে, একে নিয়ে কাজ করতে হবে। তো কি কাজ করব, আমরা প্রথমে এটাকে ভাঙি, খেয়াল করে দেখো FeOH3, এটাকে আমি আগেই ভেঙে দেখিয়েছি তোমাদের যে Fe কী হবে, 3 প্লাস 3OH মাইনাস। তো আমরা যেটা করব তার কেএসপি তো জানি, তার KIP বের করব। আর KIP বের করার ফর্মুলা হচ্ছে কেএসপির মতো, আমি আগেই বলেছি যে Fe3+ এর ঘনমাত্রা মানে কনসেন্ট্রেশন ইনটু হবে OH মাইনাসের কি ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, উপরে হবে কত, পাওয়ার 3, কারণ তার সামনে কি আছে, 3 আছে, ক্লিয়ার?
আর এখানে আমরা কি ধরতাম, ওর এস ওর এস ওর 3s, ওর 3sটাই আমরা কি বসাতাম, এর ভিতরে বসাতাম, তাই না? মানে 3sটাই হচ্ছে আমার OH এর কি ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। আচ্ছা, তো এখন আমরা যেটা বের করব, FeOH3 এর কি বের করব, FeOH3 এর আলাদা করে Fe আর OH এর কি বের করব, ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন বের করব। কোথায়? সলিউশনে। কারণ এই দুটোকে না মিশালে তো আর FeOH3 তৈরি হবে না, তাই না? তো আমরা এখন প্রথমে যাব, আমরা Fe3+ নিয়ে কাজ করব। প্রথমে Fe3+ এর কনসেন্ট্রেশন কোথায়, এই সলিউশনে। তার জন্য আমরা ফর্মুলা ইউজ করব, আমি লিখব M1 মিশানোর আগে এই সলিউশনে F এর কনসেন্ট্রেশন কি ছিল, মিশানোর আগে এই সলিউশনে Fe এর কনসেন্ট্রেশন ছিল কত, 0.25। কত লিখব, 0.25। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, 0.25 কেন হবে, কারণ এই 0.25 কিন্তু FeCl3 এর কনসেন্ট্রেশন। 0.25 হচ্ছে FeCl3 এর। এখন FeCl3 এর মধ্যে Fe কয়টা আছে, একটা। তাহলে FeCl3 এর কনসেন্ট্রেশনই আসলে কি হবে, Fe এর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হবে। যদি আমরা এখানে নিতাম হচ্ছে Cl এর ঘনমাত্রা, কার ঘনমাত্রা, Cl বা ক্লোরিন, তাহলে কিন্তু আমরা 0.25কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিতাম, কারণ এখানে ক্লোরিন কয়টা আছে, 3টা আছে। এইসব বিষয়ে খেয়াল করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে M1 হচ্ছে, যদি আমরা এটা নিয়ে কাজ করি, NH4Cl নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাকে NH4+ আর Cl- নিয়ে কাজ করতে হবে। আর তখন আমি Cl- এর ঘনমাত্রা নিব হচ্ছে এই 0.25 × 3, কারণ এই যে 0.25 এটা আসলে FeCl3 এর ঘনমাত্রা। তো Cl এর ঘনমাত্রা নেওয়ার জন্য তোমাকে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো আমরা এখানে FeCl এর ঘনমাত্রা 0.25, সেটাই হবে আমার Fe এর ঘনমাত্রা, মানে ইনিশিয়াল ঘনমাত্রা আর কি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আর ইনিশিয়াল ভলিউম কত, ইনিশিয়াল ভলিউম হচ্ছে 10 ml, মানে এটা হচ্ছে মেশানোর আগে আর কি, মেশানোর আগে কত, 10 ml। আচ্ছা, এখন মেশানোর পরে V2 কত হবে, V2 হবে 11 ml। কারণ কত, এখানে 10 ml আর এখানে কত, 1 ml, 11 ml। আমাকে বের করতে হবে হচ্ছে M2, মানে মেশানোর পরে সলিউশনে Fe এর ঘনমাত্রা কনসেন্ট্রেশন। তো আমি বসাবো M1V1 = কত হবে, M2V2। সো আমাদের M2 হবে হচ্ছে M1V1 নিচে V2। তো এখানে বসাও, M1 হচ্ছে 0.25 আর V1 হচ্ছে আমাদের 10 আর নিচে হচ্ছে 11। তো আমি যদি ক্যালকুলেট করি, আমাদের M2 আসবে হচ্ছে 0.227। কত আসবে, 0.227 M2। এটা হচ্ছে সলিউশনে কি, সলিউশনে Fe3+ এর ঘনমাত্রা, সলিউশনে Fe3+ এর ঘনমাত্রা। সেমভাবে আমি সলিউশনে কি বের করব, এখন সলিউশনে OH এর ঘনমাত্রা বের করব। OH, কারণ কি, আমার FeOH3 এর জন্য কি, এখানে Fe আছে আর কি আছে, OH আছে। এখন সেখানে আমি যাব, OH নিয়ে কাজ করব, OH-। তার জন্য M1 কত হবে, M1, তার জন্য M1 হবে হচ্ছে 0.5। আবারও দেখো, এই যে 0.5, এই 0.5টা কিন্তু আসলে NH4OH এর ঘনমাত্রা, তাই না? এখন NH4OH এ আমার OH কয়টা আছে, একটাই, তাই না? তার মানে এখানে তার ঘনমাত্রা হবে NH4OH এর যে ঘনমাত্রা সেটাই হবে, এত মোলারিটি। তো এখানে 3 দেখে এটাকে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিও না। আমরা এই যে M1 নিচ্ছি, M1 কিন্তু আমরা তাদের ইনিশিয়াল মানে মিশানোর আগে তার ঘনমাত্রা কী ছিল সেটা নিচ্ছি। অনেকে এখানে অনেক কিছু করে ফেলে আর কি, যে এখান থেকে 3 মাল্টিপ্লাই করে দেয়। এটা আসলে প্র্যাকটিসের অভাব। তুমি যদি একটু প্র্যাকটিস করো তখন কিন্তু এগুলো তোমার ভালো মতো মনে থাকবে আসলে। তো M1 হচ্ছে 0.5 এবং এটা হচ্ছে OH এর ইনিশিয়াল ঘনমাত্রা, মানে মেশানোর আগে। তো মেশানোর আগে সে কোথায় ছিল, এখানে ছিল। আর এখানে NH4OH, OH তো একটাই, যদি OH থাকতো 2টা, সাপোজ ধরো যদি এরকম হতো আর কি, NH4OH2 যদি এরকম হতো আর কি, তাহলে আমরা এখানে 0.5 কী করতাম, ইন্টু 2 নিতাম। কারণ আমি এটা এখানেও বলেছি। তো যেহেতু এখানে একটাই, তো আমার NH4OH এর ঘনমাত্রাটি আমার NH4 এর ঘনমাত্রা। আমরা যখন ম্যাথ পার্টে যাব, ক্রিয়েটিভ পার্টে, তখন আমরা এরকম টাইপের অনেক ম্যাথ করবো। এখানে আমি একটাই ম্যাথ দেখাবো, এই জন্য আমি সব কিছু বলে দিচ্ছি আর কি। তো 0.5 ইন্টু 0.5 মোলারিটি, এটা হচ্ছে আমার OH এর ঘনমাত্রা। আচ্ছা, M1, তার V1 কত, V1 1 ml, V2 হচ্ছে 11 ml থাকবে, 11 ml। আর M2 বের করতে হবে তার জন্য আমার, ক্লিয়ার? তার জন্য M2 বের করতে হবে। তো আমি তার জন্য M2 ফর্মুলা লিখি। তার জন্য M2 একমাত্র হয়ে যাবে কত, M1V1 নিচে হচ্ছে V2, তাই না? M1V1 নিচে হচ্ছে V2, আমি একবার লিখে ফেললাম মানে এরকমভাবে। সো এখানে আমার M2 আসবে হচ্ছে তার কত, M1 হচ্ছে 0.5, V1 হচ্ছে কত, V1 হচ্ছে 1, তাই না? আর নিচে 11। তো এখান থেকে আসবো হচ্ছে আমার, তার জন্য আমার M2 আসবো হচ্ছে 0.0454 মোলারিটি। এটা হচ্ছে আমার OH- এর ঘনমাত্রা, ক্লিয়ার? এখন কী বের করতে হবে আমার, তার বের করতে হবে KIP।
আমি লিখি যে এটা হচ্ছে আমার OH এর ঘনমাত্রা কোথায়, মিশ্রণে মানে সলিউশনে, দুটা মিক্স করার পর। এখন বের করবো হচ্ছে আমি কেআইপি। খেয়াল করে দেখো, তাদের কেআইপি লিখবো হচ্ছে আমি এখানে Fe C+-এর ঘনমাত্রা, আর এখানে হচ্ছে আমার OH মাইনাসের ঘনমাত্রা, উপরে পাওয়ার 3। একদম ঠিক কেএসপি যেরকম, আমরা যখন কেএসপি যেভাবে লিখি, এই যে খেয়াল করে দেখো, আলাদা কিছু না। এস হচ্ছে আমার Fe এর ঘনমাত্রা, ক্লিয়ার। আর 3sটা হচ্ছে আমার এই যে 3s, এই 3sটা হচ্ছে আমার OH মাইনাসের ঘনমাত্রা। এখানে কেন 3s লেখা লাগে আমি অনেকবার বলেছি, কারণ এসটা হচ্ছে আমার FeOH3 এর ঘনমাত্রা। তো আমি যদি এস দিয়ে লিখতে চাই তাহলে 3s লেখা লাগবে, কারণ FeOH3-তে OH আছে 3টা, তাই না? তাহলে এস যদি FeOH3 এর ঘনমাত্রা হয় তাহলে OH মাইনাসের ঘনমাত্রা হবে 3s। তো এখানে আমি লিখলাম Fe3 প্লাস OH মাইনাস কত, পাওয়ার 3। এখন যেটা করা লাগবে, আমরা যে ঘনমাত্রাগুলো পেলাম এইটা আর হচ্ছে এইটা, সেখানে এখানে বসানো লাগবে। তো আমি বসাই, এখানে আমার জায়গা হচ্ছে না, আমি এটা একটু মুছে এখানে লিখি। M2টা আমি এখানে লিখি, তার M2 কত, পয়েন্ট হচ্ছে আমাদের 0.454 মোলারিটি। এটা হচ্ছে আমার তার M2 মানে OH এর M2। এখন এদেরকে আমি এখানে যদি বসাই তাহলে কত হবে, Fe কত পেলাম আমি, Fe হচ্ছে 0.227, তাই না? আর OH হচ্ছে আমার 0.0454 কিউব। খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে ভিতরে OH এর ঘনমাত্রাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি নাই। কেন করি নাই? কারণ 0.0454 এইটাই তো আসলে কি OH এর ঘনমাত্রা, এটাকে আর 3 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই। আর এখানে যে এসটা, এটা তো OH এর ঘনমাত্রা না, এই এসটা হচ্ছে FeOH3 এর ঘনমাত্রা। তো তুমি যদি OH এর ঘনমাত্রা পেতে চাও তোমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। কিন্তু এখানে আমরা কি OH এর ঘনমাত্রাটা কি করলাম, OH এর ঘনমাত্রাটি আমরা এই ফর্মুলা দিয়ে বের করলাম। সো আর 3 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই। কিন্তু ভর ক্রিয়া সূত্র অনুসারে বা ম্যাথ সেকশন ফর্মুলা অনুসারে উপরে কিউবটা কিন্তু ঠিকই হবে। তো আমরা যদি ক্যালকুলেট করি এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা হবে হচ্ছে আমার 2.124 10 টু দি পাওয়ার -5, 10 টু দি পাওয়ার -5। এটা হচ্ছে আমার কেআইপি, এটা হচ্ছে তার কেআইপি। এখন দেখো এই কেআইপিটা তার কেএসপি থেকে বড় নাকি ছোট, এটা হচ্ছে কত আমাদের 3.74 10 টু দি পাওয়ার -3, 3.74 10 টু দি পাওয়ার -3। আর এটা কত 2.12 10 টু দি পাওয়ার -5। তো কেআইপিটা হচ্ছে ছোট, তাই না? কারণ 10 টু দি পাওয়ার -5 আর এখানে 10 টু দি পাওয়ার -3। তো যেহেতু আমার এখানে কেআইপিটা ছোট, মানে হচ্ছে আমি লিখব যে কেআইপি ছোট হচ্ছে কেএসপি থেকে, তার মানে প্রেসিপিটেট কি পড়বে না, তাই না? তার মানে প্রেসিপিটেট পড়বে না, এইটাই। এখন যদি তোমাকে একটা ম্যাথে যদি এরকম দেওয়া থাকে, তোমাকে FeOH3 এর মোলারিটি ছাড়াও তোমাকে যদি এটাও দেওয়া থাকে, NH4Cl এর কনসেন্ট্রেশনও দেওয়া থাকে, তোমাকে কিন্তু NH4Cl এর জন্য সেম কাজ করতে হবে, ক্লিয়ার? কারণ ওর প্রেসিপিটেট নাও পড়তে পারে, কিন্তু ওরটা কি পড়তেও পারে, তাই না? তো যদি দুজনের কেএসপি দেওয়া থাকে তোমাকে দুজনেরটাই কি টেস্ট করে দেখতে হবে এইভাবে। ব্যাপারটা কিছুই না, দুইটা মিক্সড করার পর তোমাকে যার কেএসপি দেওয়া থাকবে, মানে যার প্রেসিপিটেট পড়তে পারে, তার জন্য দুজনের কী বের করতে হবে, মিক্সচারে দুজনের কী বের করতে হবে, দুজনের কনসেন্ট্রেশন বের করতে হবে, মানে মোলারিটি বের করে দেখতে হবে। মোলারিটি বের করে কেএসপি মানে কেআইপি বের করতে হবে। আর কেআইপির ফর্মুলা ঠিক কেএসপির মতোই। আর যদি তুমি বুঝো কেন মাল্টিপ্লাই করতে হবে না, তাহলে এটা মুখস্থের কিন্তু কিছু নাই। অনেকে এটা মুখস্থ করে, যেখানে মাল্টিপ্লাই করবো এখানে করবো না। ব্যাপারটা হচ্ছে এটাই, যেখানে এস ছিল আমার ওর কনসেন্ট্রেশন, OH এর না, এই জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। আর আমরা যখন ম্যাথ পার্টে যাব এখান থেকে আমরা আরও ম্যাথ করব। তো যদি এখনও কনফিউশন থেকে থাকে, আশা করি ওইখানে কী হয়ে যাবে, কনফিউশন দূর হয়ে যাবে। এরপরে যাব আমরা এই চ্যাপ্টার লাস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের কমন আয়ন ইফেক্ট।